হ্যালো। আচ্ছা শোনা যাচ্ছে? আচ্ছা আমি প্রথমত দুঃখিত কারণ হচ্ছে যে পরিমাণগত রসায়নের যে লেকচার ৩ নাম্বারটা ছিল ওটা সাউন্ড কেন জানি আসে নাই। এটা আমারও খারাপ লাগছে, তোদেরও হুদাই সময়টা নষ্ট হবে। কারণ কেন? কারণ হচ্ছে যে আমি একটা জিনিস এত কষ্ট করে রেকর্ড করছি, এখন এটা যদি সাউন্ড না রেকর্ড হয় তাহলে তো খুব খারাপ লাগে। যদি আমি সাউন্ড-টাউন্ড টেস্ট করি, বাট কেন রেকর্ড হয় না আমি জানি না। এরকম এর আগেও ২-৩ বার হইছে। মাঝে, মাঝে এটা ডিস্টার্ব দেয়। আচ্ছা, তো সমস্যা নাই। আমি তো নোট করছিলাম যখন পড়াচ্ছিলাম, তখন নোট করছিলাম। তো আমি এখন জাস্ট নোটের উপরে পড়ায় ফেলবো জিনিসটা। ঠিক আছে? জাস্ট নোটের উপরেই পড়ায় ফেলবো আমি। যদি স্ক্রিন বড় করি। আচ্ছা, দেখ, পরিমাণগত রসায়ন লেকচার ৩। ঠিক আছে? আজকের লেকচারে মানে শুরু হবে হচ্ছে যোগের সংকেত। যোগের সংকেত। যোগের সংকেত হচ্ছে মেইনলি ২ প্রকার। একটা হচ্ছে স্থূল সংকেত, আরেকটা হচ্ছে আণবিক সংকেত। ঠিক আছে? এখন হোয়াট ইজ স্থূল সংকেত, হোয়াট ইজ আণবিক সংকেত? এই জিনিসটা একদম ডিটেইলস এ বুঝা লাগবে না। হালকা করে বুঝলেই হবে। ঠিক আছে? হালকা করে বুঝলেই হবে। ইভেন এখান থেকে ম্যাথ কেমনে আসবে, মানে ম্যাথ গুলা কিভাবে আসবে এগুলো আমি দেখাই দিব। ওই ম্যাথ গুলা পারলেই হচ্ছে। ঠিক আছে? তো এগুলো ক্লাস 9-10 এ পড়ে আসার কথা। যে স্থূল সংকেত কি, আণবিক সংকেত কি? হুম? আমি যদি দেখাই, দেখ, বেনজিনের সংকেত কি? বেনজিনের সংকেত C6H6 না? আবার ইথাইনের সংকেত কি? ইথাইনের সংকেত হচ্ছে C2S2। আচ্ছা, এখান থেকে একটা জিনিস খেয়াল করতো, বেনজিন আর ইথাইনের মধ্যে ২ টারই একটা কমন সংকেত আছে। কমন সংকেত মানে এখানে দেখ কার্বনও আছে, হাইড্রোজেন আছে। ইথাইনও কার্বনও আছে, হাইড্রোজেনও আছে। শুধু মাঝখানে ৬ এই সংখ্যাটা ভিন্ন। ইথাইনের 2 এই সংখ্যাটা ভিন্ন। তার মানে ২ জন থেকে কমন একটা সংকেত নিলে আমরা এটা পাবো না স্থূল সংকেত CH মানে বেনজিনেও একটা কমপক্ষে একটা কার্বন আছে, একটা হাইড্রোজেন আছে। ইথেনও কমপক্ষে একটা হাইড্রোজেন আছে, একটা কার্বন আছে। ঠিক আছে? এটা হচ্ছে দুইজনের কমন সংকেত। এই কমন সংকেতটাকে বলা হয় স্থূল সংকেত। ঠিক আছে? স্থূল সংকেত। এখন একটা জিনিস খেয়াল করতো, স্থূল সংকেতের সাথে যদি n গুণ করে দিই, n CH এর সাথে যদি n গুণ করে দিই তাহলে আমরা আণবিক সংকেত পেয়ে যাচ্ছি না? যেমন n হিসেবে যদি আমি ৬ গুণ করে দিই তাহলে আমরা বেনজিন পেয়ে যাচ্ছি C6H6। তারপর n হিসেবে যদি 2 গুণ করে দিই C2S2 তাহলে ইথেন পেয়ে যাচ্ছি। ঠিক আছে? তার মানে স্থূল সংকেতের সাথে হোল সাথে n একটা গুণ করে দিলে এটা আমরা আণবিক সংকেত পাচ্ছি। ঠিক আছে? তার মানে আমাদেরকে যদি প্রশ্নের মধ্যে কোনো কারণে স্থূল সংকেত দিয়ে দেয়, স্থূল সংকেত দিয়ে দিলে আমরা যদি আমাদের কাছে যদি n এর মান থাকে, তাহলে আমরা স্থূল সংকেত থেকে আণবিক সংকেত বের করে ফেলতে পারবো। ঠিক না? আবার কোনো কারণে যদি আণবিক সংকেত দেওয়া থাকে ওখান থেকে আমরা স্থূল সংকেত বের করে ফেলতে পারবো। ওকে? আচ্ছা, তাহলে এখন একটা জিনিস খেয়াল কর, বেনজিনের আণবিক ভর কত? আণবিক ভর হচ্ছে ৭২ + ৬ ৭৮। ৭২ + ৬ কেন? কারণ কার্বনের একটার ভর হচ্ছে কত? ১২ করে। হ্যাঁ? তাহলে ৬ বারে কত? ৭২। ৭২ আর হাইড্রোজেন একটার ভর ১ করে, তাহলে ৬ একে ৬, তাহলে ৭২ + ৬ ৭৮। ইথাইলের ভর কতটুকু হবে? আণবিক ভর ২৪ + ২। ঠিক আছে? তাহলে ২৬। কারণ ২ টা কার্বনের ভর, একটা কার্বনের ভর ১২ করে, ২ টা কার্বনের ভর ২৪ আর হাইড্রোজেন একটার ভর মানে ১ গ্রাম করে, তাহলে ২ টার ভর ২ করে, তাহলে ২৪ + ২ ২৬। আচ্ছা, কিন্তু এটা হচ্ছে আণবিক সংকেতের ভর, তা না? তাই না? এই যে C6H6 এর ভর হচ্ছে ৭৮, C2S2 এর ভর হচ্ছে ২৬। কিন্তু স্থূল সংকেতের ভর কিন্তু দুইটারই সেম, বেনজিনের আর ইথাইনের স্থূল সংকেতের ভর। কারণ স্থূল সংকেত মানে কি? বেনজিন আর ইথাইন থেকে কমন যে সংকেতটা পাচ্ছি, CH। স্থূল সংকেতের ভর হচ্ছে যে ১২ + ১ ১৩। ঠিক না? CH কার্বনের ভর ১২, হাইড্রোজেনের ভর ১ ১৩। ১২ + ১ ১৩। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করতো, ৭৮, এই যে ৭৮ বেনজিনের ভর যে ৭৮ পাইছি, এই যে ৭৮ পাইছি, ৭৮ টা কেমনে হইছে? ১৩ গুণ ৬ না? তারপর আবার কি ২৬ টা যে পাইছি, ২৬ হচ্ছে ইথাইনের ভর। এই যে ইথাইনের ভর ২৬। ২৬ এটাকে ১৩ র সাথে কিছু একটা তুলনা করে ২৬ আনতে পারি না? আমাদেরকে সবসময় মনে রাখতে হবে স্থূল সংকেতের সাথে তুলনা করে কিছু একটা আনার ট্রাই করতেছি। এখন স্থূল সংকেত যেহেতু ১৩, হ্যাঁ? ১৩ র সাথে ৬ গুণ করলে ৭৮ হচ্ছে। আবার ১৩ র সাথে ২ গুণ করলে কি হচ্ছে? ২৬ হচ্ছে। তার মানে এই যে ১৩ র সাথে ৬ গুণ, ১৩ র সাথে ২ গুণ, এই যে ৬ টা n না? ২ টা n না? এই যে CH হোল n, আণবিক সংকেত তো CH হোল n, ৬ দিলে এটা ইথান পাইতাম। C6H6 হয়ে যেত, n সমান 2 দিলে C2H2 হয়ে যেত। হ্যাঁ? তার মানে আমরা আণবিক ভর দেওয়া থাকলে বা স্থূল সংকেতের ভর দেওয়া থাকলে আমরা কোনো না কোনোভাবে n এর মানও বের করে ফেলতে পারি। আর n এর মান বের করে ফেলতে পারলে আমরা আণবিক সংকেতও বের করে ফেলতে পারি। ঠিক আছে? কারণ আণবিক ভর ৭৮। ৭৮ কেমনে? ১৩ গুণ ৬, তার মানে ১৩। ১৩ কয়বার গুণ করলে, ১৩ কয়বার যোগ করলে ৭৮ হচ্ছে ৬ বার। ঠিক আছে? ওই ৬ টা হচ্ছে n। তারপর হচ্ছে যে ২৬। ২৬ ১৩ কয়বার যোগ করলে ২৬ হচ্ছে ২ বার। ঠিক আছে? তাহলে ওই ২ হচ্ছে যে n। ঠিক আছে? n এর মান বের করতে পারলে তো এখন আমরা আণবিক সংকেত বের করতে পারবো। তো এখানে একটা সূত্র আছে। সূত্র হচ্ছে আণবিক ভর ইজ ইকুয়াল স্থূল সংকেতের ভর ইনটু n। আণবিক ভর ইজ ইকুয়াল স্থূল সংকেতের ভর ইনটু n।
ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে সূত্র। হ্যাঁ, এখন আমরা কয়েকটা ম্যাথ করব। কিভাবে ম্যাথগুলো আসবে এগুলো আমরা দেখব। ঠিক আছে? তারপর আমরা ইজিলি পারবো। আর সবসময় একটা মনে রাখতে হবে, আণবিক সংকেতের ভরটা ইনডাইরেক্টলি অর ডাইরেক্টলি প্রশ্নে দেওয়া থাকবে। আণবিক সংকেতের ভরটা ইনডাইরেক্টলি অর ডাইরেক্টলি প্রশ্নে দেওয়া থাকবে। ঠিক আছে? তাহলে আমরা এখন পরবর্তী পেজে যাই। গেল কই? আচ্ছা, এখন আরেকটা টপিক পড়তে হবে আমাদেরকে, বাষ্প ঘনত্ব। হোয়াট ইজ বাষ্প ঘনত্ব? বাষ্প ঘনত্ব মানে হচ্ছে কোনো একটি গ্যাসের, আমরা মেইনলি আসলে আজকে পড়া হচ্ছে আণবিক সংকেত, স্থূল সংকেত। এর আণবিক সংকেত আর স্থূল সংকেত, আর আমি একটা যে কথা বলছি, প্রশ্নের মধ্যে ইনডাইরেক্টলি অর ডাইরেক্টলি আণবিক ভরটা দেওয়া থাকে। হ্যাঁ, আণবিক ভরটা দেওয়া থাকে। আমাদেরকে আণবিক সংকেত বের করতে বলে, স্থূল সংকেতের ভর বের করতে বলে, এরকম আরকি। এগুলো যখন সামনে আগাবো তখন দেখবি। কিন্তু এই যে ইনডাইরেক্টলি ও ডাইরেক্টলি যে আণবিক ভর দেওয়া থাকে বলছে প্রশ্নের মধ্যে, ওখান থেকে মাঝে মাঝে বাষ্প ঘনত্ব থেকে আণবিক ভর বের করা যায়। বাষ্প ঘনত্ব থেকেও আণবিক ভর বের করা যায়। বাষ্প ঘনত্ব থেকে আণবিক ভর কেমনে বের করে এটা আমরা দেখবো। তার মানে এটা দেখার আগে বাষ্প ঘনত্ব কি সেটা তো দেখা লাগবে নাকি? বাষ্প ঘনত্ব হচ্ছে কোনো একটি গ্যাসের নির্দিষ্ট আয়তনের ভর এবং সম আয়তনে হাইড্রোজেন গ্যাসের ভর আয়তনের অনুপাতকে বাষ্প ঘনত্ব বলে। তার মানে বাষ্প ঘনত্ব হচ্ছে কোনো একটা গ্যাসের ভর, হ্যাঁ, এটাকে mg ধরলাম, ডিভাইড বাই mh, হাইড্রোজেন গ্যাসের ভর। এটা অনুপাত। অনুপাত মানে কি? কিন্তু সম আয়তন হইতে হবে। ধর একটা গ্যাস, একটা অজানা গ্যাস, x নামক একটা গ্যাস আমরা নিছি, ওইটা 2 লিটারে নিছি। হ্যাঁ, তো 2 লিটার x নামক গ্যাসের ভর হচ্ছে mg, ধরলাম mg। এখন 2 লিটার, ঠিক 2 লিটারই হইতে হবে। 2 লিটারই হইতে হবে। 2 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর হচ্ছে mh। ঠিক আছে? তাহলে mg ডিভাইড বাই mh, এটা হচ্ছে বাষ্প ঘনত্ব। মানে অজানা গ্যাসের ভর আর হাইড্রোজেন গ্যাসের ভর অনুপাতকে বলে। কিন্তু অবশ্যই সম আয়তন হইতে হবে। হাইড্রোজেন গ্যাসটা যে আয়তন নিছি, হাইড্রোজেন গ্যাস যদি 2 লিটার নিই, তাহলে অজানা গ্যাসটা 2 লিটার নিতে হবে। সম আয়তনের হইতে হবে। ঠিক আছে? এই যে mg হচ্ছে অজানা গ্যাসের ভর, mh হচ্ছে হাইড্রোজেন গ্যাসের ভর। নোট, ওই গ্যাসের আয়তন আর হাইড্রোজেন গ্যাসের আয়তন সমান হতে হবে। এই যে কোথায়? হ্যাঁ, এই যে ওই গ্যাসের আয়তন আর হাইড্রোজেন গ্যাসের আয়তন সমান হতে হবে। আয়তন সমান হতে হবে। মানে হাইড্রোজেন গ্যাস 2 লিটার নিলে ওই গ্যাসও 2 লিটার নিতে হবে। হাইড্রোজেন গ্যাস 1 লিটার নিলে ওই গ্যাসও 1 লিটার নিতে হবে। ওই 2 লিটার 1 লিটারের ভরের অনুপাতটাকে বলবো। মানে হাইড্রোজেন গ্যাস, ধর 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর হচ্ছে যে 3 গ্রাম। ঠিক আছে? 1 লিটার হাইড্রোজেন গ্যাস। আর অজানা গ্যাসের, মানে 1 লিটার অজানা গ্যাসের ভর হচ্ছে যে 6 গ্রাম। তাহলে 6/3 হচ্ছে কি? বাষ্প ঘনত্ব। তাহলে বাষ্প ঘনত্ব দ্বারা কি বোঝা যাচ্ছে? বাষ্প ঘনত্ব দ্বারা বোঝা যাচ্ছে ওই গ্যাসটি হাইড্রোজেন গ্যাসের অপেক্ষা কতটুকু ভারী তা বোঝা যায়। এটা এই যে হাইড্রোজেন গ্যাস অপেক্ষা কতটুকু ভারী এটা বোঝা যাচ্ছে না? কারণ mg ডিভাইড বাই mh বলতে কি বোঝাচ্ছে? mg টা ms থেকে কতটুকু বড়, এগুলো তো জানোস বাচ্চাদের পড়া। ঠিক আছে? তাহলে বাষ্প ঘনত্ব দ্বারা কি বোঝাচ্ছে? ওই গ্যাসটা হাইড্রোজেন গ্যাস অপেক্ষা কতটুকু ভারী তা বোঝা যায়। ঠিক আছে? এই যে বাষ্প ঘনত্ব, আমি বলছি না ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি আমাদেরকে প্রশ্নের মধ্যে আণবিক ভরটা দেওয়া থাকবে। তো প্রশ্নের মধ্যে ইনডাইরেক্টলি যদি আণবিক ভর দেওয়া থাকে, প্রশ্নের মধ্যে বাষ্প ঘনত্বটা দিয়ে দিবে। আর বাষ্প ঘনত্বের সাথে যদি আমরা 2 গুণ করি, আমরা আণবিক ভর পেয়ে যাবো। এটা একটা সূত্র। ঠিক আছে? আণবিক ভর ইজ ইকুয়াল বাষ্প ঘনত্ব ইনটু 2। আবারও বলতেছি, আণবিক ভর ইজ ইকুয়াল বাষ্প ঘনত্ব ইনটু 2। ঠিক আছে? তার মানে আমরা আরেকটা ফর্মুলা কি পেয়েছিলাম, যে আণবিক ভর ইজ ইকুয়াল স্থূল সংকেতের ভর ইনটু n। ঠিক আছে? তাহলে এই দুইটার ফর্মুলা এখন আমাদের কাজে লাগবে। এই যে আমরা এখন অঙ্কে চলে আসি। ঠিক আছে? ম্যাথগুলো কিভাবে আসবে? আমাদেরকে কয়েকটা মৌল দিয়ে দিবে। মানে একটা যৌগের মধ্যে, এটা যেমন একটা যৌগ, এই যৌগটার মধ্যে কার্বন কত পার্সেন্ট আছে, হাইড্রোজেন কত পার্সেন্ট আছে, নাইট্রোজেন কত পার্সেন্ট আছে, এগুলো আমাদেরকে দিয়ে দিবে। এগুলো আমাদেরকে যখন দিয়ে দিবে, এগুলো থেকে আমাদেরকে স্থূল সংকেত বের করতে হবে। এই স্থূল সংকেত বের করে স্থূল সংকেত থেকে আণবিক সংকেত বের করতে হবে। ঠিক আছে? তাহলে একটা কাজ করি। প্রথম কথা আমি কি বলছিলাম, যে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি আণবিক ভরটা আমাদেরকে দিয়ে দিবে। তাহলে আমরা এখন প্রশ্নে আসি। একটি যৌগে কার্বন আছে এত পার্সেন্ট, 61.02% কার্বন, 15.25% হাইড্রোজেন এবং 23.73% নাইট্রোজেন আছে। 23.73% নাইট্রোজেন আছে। এই যৌগের 1 লিটারের ভেতর এত গ্রাম এসটিপি তে হলে আণবিক সংকেত নির্ণয় করো। 1 লিটারের ভর, ঠিক আছে? এই যৌগের 1 লিটারের ভর হচ্ছে যে এত গ্রাম, এসটিপি তে হলে আণবিক সংকেত কি? তাহলে আমাদেরকে এখন দিয়ে দিছে 1 লিটারের ভর হচ্ছে যে এত গ্রাম। তাহলে 22.4 লিটারের ভর হচ্ছে এত গ্রাম। আর আমরা কি জানি, এসটিপি তে 22.4 লিটার আয়তনের মধ্যে যে পরিমাণ ভর থাকে, এটাই তার প্রকৃত আণবিক ভর। ওই যৌগটার প্রকৃত আণবিক ভর আমরা এখনো জানি না যৌগটা কি। ঠিক আছে? আমরা এখনো জানি না, কিন্তু যৌগটার প্রকৃত আণবিক ভর তো পেয়ে গেছি।
তার মানে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি আমাদেরকে দিয়ে দিছে, আণবিক ভরটা দিয়ে দিছে। কারণ কেন, 1 লিটারের ভর হচ্ছে এত, তাহলে 22.4 লিটারের ভর কতটুকু হবে? কারণ 22.4 লিটার মানে তো 1 মোল। এগুলো আমরা জানি না যে 1 মোল ইজ ইকুয়াল 22.4 লিটার, 22.4 লিটার। 1 মোল ইজ ইকুয়াল যদি 22.4 লিটার হয়, 1 মোল মানে কি? ওর প্রকৃত আণবিক ভর। 1 মোল সমান আবার প্রকৃত আণবিক ভর, প্রকৃত পারমাণবিক ভর। হ্যাঁ, তার মানে 22.4 লিটারে যা থাকবে এটাই তার প্রকৃত আণবিক ভর। ঠিক আছে, যৌগটার। তাহলে আমরা আণবিক ভর পেয়ে গেছি। এখন আমরা কি করব? এখন সিস্টেম একটাই, সিস্টেম একটাই। এখানে কি দেওয়া আছে? কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন দেওয়া আছে, তাই না? তিনটা মৌলের কথা দেওয়া আছে না? তিনটা মৌলের কথা দেওয়া থাকলে আমরা রো টানবো 4টা। এই দেখ, 1টা 2টা 3টা 4টা, 4টা রো টানছি। মানে জয়টা মৌলের কথা বলা থাকবে আমরা তার থেকে একটা বেশি রো টানবো। ঠিক আছে? আর এদিকে কলাম টানবো কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা কলাম সবসময় 5টাই টানবো। কলাম সবসময় কয়টা টানবো? 5টাই টানবো। তো আমাদেরকে কয়টা মৌল দেওয়া আছে? 3টা দেওয়া আছে। 3টা দেওয়া থাকলে আমরা 4টা টানছি রো। কারণ 4টা কেন টানবে? উপরে নামগুলো দিতে হবে না? উপরে দিব মৌলগুলো কি দেওয়া আছে, ওদের পার্সেন্টেজ কি পরিমাণ দেওয়া আছে, ওদের পার্সেন্টেজ গুলোকে আমরা ওদের পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। পারমাণবিক ভর দ্বারা ভাগ করার পর এইখানে এই পারমাণবিক ভরের ভাগফলের মধ্যে সব থেকে ছোট সংখ্যা যেটা আসছে, ওই ছোট সংখ্যাটা দিয়ে এগুলোকে আবার ভাগ করব। এগুলোকে ভাগ করলে আমরা স্থূল সংকেত পেয়ে যাবো। জিনিসটা আমরা দেখতেছি। এই যে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন দেওয়া আছে। কার্বন হচ্ছে 61.02%, হ্যাঁ, হাইড্রোজেন হচ্ছে 15.25%, তারপর হচ্ছে যে নাইট্রোজেন হচ্ছে 23.73%। এখন ওদেরকে কি করব? ওদের যার যার পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। ওদেরকে যার যার পারমাণবিক ভর দ্বারা ভাগ করলে 61.02% ডিভাইড বাই 12। কারণ কেন? কার্বনের পারমাণবিক ভর 12, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, 1 দিয়ে ভাগ করছে হাইড্রোজেনটাকে। নাইট্রোজেন পারমাণবিক ভর 14, হ্যাঁ, তাহলে 23.73 দিয়ে ভাগ করছে। নাইট্রোজেন কিন্তু এগুলো খেয়াল রাখতে হবে, নাইট্রোজেন কিন্তু N2 আকারে থাকে নরমালি, ঠিক আছে? তো N2 এর ভর হচ্ছে 28, কিন্তু এখানেও তো একটা নাইট্রোজেনের কথা বলা আছে। একটা নাইট্রোজেন হলো 14, ঠিক আছে? এগুলো খেয়াল রাখতে হবে। হয়ে গেল 14। আচ্ছা, তাহলে পারমাণবিক ভর দ্বারা ভাগ করছি। এখন পারমাণবিক ভর দ্বারা ভাগ করার পর এখান থেকে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা আসে? 1.695 না? এই যে তার মানে এখন 1.695 দিয়ে একবার এটাকে ভাগ করব 5.085 কে, এরপর 1.695 দিয়ে একবার এটাকে ভাগ করব 51.25 কে, এরপর এটাকে দিয়ে একবার এটাকে ভাগ করব। তাহলে কত আসতেছে? 391। এটা হচ্ছে সংকেত। তার মানে কার্বন আছে 3টা, হাইড্রোজেন আছে 9টা, নাইট্রোজেন আছে 1টা। কিন্তু এটা কিসের সংকেত পেয়েছি? স্থূল সংকেত বের করছি। আমাদেরকে কি বলছে? আণবিক সংকেত কত? তো আমরা কি একটা সূত্র পড়ে আসছি না? আণবিক ভর ইজ ইকুয়াল স্থূল সংকেতের ভর ইনটু n। হ্যাঁ, এই যে আমরা জানি আণবিক ভর ইজ ইকুয়াল স্থূল সংকেতের ভর ইনটু n। হ্যাঁ, এখন আমরা ইনডাইরেক্টলি কিন্তু আণবিক ভরও পেয়ে গেছিলাম। এই যে আণবিক ভর, এই যে আণবিক ভর হচ্ছে 51.912 গ্রাম। ঠিক আছে? তাহলে এটা যখন পেয়ে গেছি, তাহলে এটা হচ্ছে আণবিক ভর। এখন স্থূল সংকেতের ভর কতটুকু হবে? স্থূল সংকেত কি পেয়েছি? C3H9N। এটা একটু আগে পাইলাম না? এখন কার্বন একটার ভর হচ্ছে 12, তাহলে 3টার ভর 36, তাহলে হাইড্রোজেন একটার ভর 1, 9টার ভর 9, তাহলে নাইট্রোজেন একটার ভর 14, তাহলে 59। ঠিক আছে? তাহলে ইজ ইকুয়াল 59 ইনটু n। এখান থেকে n এর মানটা বের করে ফেললে দেখা যাচ্ছে 0.9985%, 85 আসছে। তো এখানে তো দশমিক কোনো মান আসতে হবে না, পূর্ণ সংখ্যা আসতে হবে। তো 0.9999 যেটা, এটা অনেকটা 1 এর সমান না? 1 এর সমান। তার মানে এখানে সি স্থূল সংকেতের সাথে এখন n গুণ করে দিলে আমরা আণবিক সংকেত পাবো। যেহেতু n সমান 1 ই আসছে, তো 1 গুণ করলে তো 1 যা আছে তাই থাকবে। তার মানে এই ক্ষেত্রে স্থূল সংকেত আর আণবিক সংকেত একই আসছে। ঠিক আছে? এই যে স্থূল সংকেত আর আণবিক সংকেত একই আসছে। আণবিক সংকেত আসছে কত? C3H9N। এগুলো ক্লাস 9 10 এ পড়ে আসার কথা। ঠিক আছে? তারপর হচ্ছে আমি আরেকটা অঙ্ক প্র্যাকটিস করে দিই, বাকিগুলো তোরা প্র্যাকটিস করবি। কারণ এখানে আসলে তেমন কঠিন এই সেম অঙ্ক, সেম অঙ্ক। আচ্ছা, তাহলে দেখ এখন কি হচ্ছে। এই জায়গায় এটা কেমন উঠছে কে জানে। আচ্ছা, একটি যৌগকে বিশ্লেষণ করে নিম্নলিখিত অনুপাতে বিভিন্ন উপাদান পাওয়া গেল। কার্বন এত পার্সেন্ট, হাইড্রোজেন এত পার্সেন্ট, অক্সিজেন এত পার্সেন্ট, যৌগটি বাষ্প ঘনত্ব এত। এই যে বাষ্প ঘনত্ব দিয়ে দিছে, তার মানে ইনডাইরেক্টলি তোকে আণবিক ভর দিয়ে দিছে না? তাহলে আমরা কি জানি? আণবিক ভর ইজ ইকুয়াল বাষ্প ঘনত্ব ইনটু 2। তাহলে আণবিক ভর ইজ ইকুয়াল বাষ্প ঘনত্ব ইনটু 2। তাহলে 44 গুণ 2 88 আণবিক ভর পেয়ে গেছে। এবার কি হয়েছে? আমাদের কয়টা মৌল দিয়ে দিছে? 4টা মৌল দিয়ে দিছে। হ্যাঁ, সরি 3টা মৌল দিয়ে দিছে। তাহলে 4টা রো আঁকবো, রো টানলাম। হ্যাঁ, কলাম টানলো কয়টা? 5টা। 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা টানলাম। এখানে মৌলগুলো দিলাম, ওদের পার্সেন্টেজ কি দেওয়া আছে এগুলো দিলাম। ঠিক সেম ভাবে
এদের পার্সেন্টেজ গুলাকে পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। পারমাণবিক ভর দ্বারা ভাগ করলে সব থেকে ছোট সংখ্যা আসছে এটা, এই ছোট সংখ্যাটা দিয়ে ছোট সংখ্যাটা দিয়ে আবার এদেরকে ভাগ করব, এদেরকে ভাগ করব, এদেরকে ভাগ করলে 241 আসছে। তাহলে স্থূল সংকেত হচ্ছে C2H4O। হ্যাঁ, কারণ কেন, কার্বন 2টা আছে, হাইড্রোজেন 4টা আছে, আর অক্সিজেন 1টা আছে। তার মানে এটা হচ্ছে স্থূল সংকেত। এখন স্থূল সংকেতের ভরটা বের করে ফেলবো আমরা। হ্যাঁ, কার্বন 2টা তার মানে 12 দুগুণে 24, হাইড্রোজেন 4টা তার মানে 28, আর 28 এর সাথে অক্সিজেন একটার ভর হচ্ছে 16, 28 এর সাথে 16 যোগ করলে কত হয়, 44। ঠিক আছে, এই যে 44 স্থূল সংকেতের ভর। আর আণবিক ভর, এখন আমরা কি জানি, আণবিক ভর তো আগে থেকে জানি 88। আবার এটা জানি যে আণবিক ভর ইজ ইকুয়াল স্থূল সংকেতের ভর ইনটু n, কারণ n এর মান বের করে ফেলতে পারলে আমরা আণবিক সংকেত বের করে ফেলতে পারতেছি। তাহলে আণবিক ভর 88, স্থূল সংকেতের ভর 44, তাহলে n ইজ ইকুয়াল কত হবে, 88 ডিভাইড বাই 44, তাহলে 2। ঠিক আছে, তার মানে এখন স্থূল সংকেতের সাথে n গুণ করে দিলে আণবিক সংকেত পেয়ে যাচ্ছি, তাহলে C2H4O হোল 2, তাহলে C4H8O2, এটাই হচ্ছে আণবিক সংকেত। ঠিক আছে, তাহলে এইগুলাই। ঠিক আছে, এখানে কঠিন কিছু নেই। তারপর দেখ কি করছে, তারপর হচ্ছে যে 50°C তাপমাত্রায় এত চাপে সাইক্লোপ্রোপেন গ্যাসের ঘনত্ব এত দিয়ে দিছে। সাইক্লোপ্রোপেন গ্যাসের স্থূল সংকেত CH2। ঠিক আছে, স্থূল সংকেত দিয়ে দিছে। গ্যাসে আণবিক ভর ও আণবিক সংকেত বের কর, যেহেতু স্থূল সংকেত দিয়ে দিছে, এখন n এর মান বের করতে হবে শুধু। n এর মান বের করে দিলে স্থূল সংকেতের সাথে n গুণ করে দিলে আণবিক সংকেত বের হয়ে যায়। ঠিক আছে, এখন দেখতো টেম্পারেচার কি দেওয়া আছে, টেম্পারেচার সবসময় ক্যালভিনে নির্ধারণ করার ক্ষেত্রে 50°C, তার মানে এটা দেওয়া আছে 50 + 273, 323 কেলভিন। ঠিক আছে, 323 কেলভিন। তারপর হচ্ছে প্রেসার দেওয়া আছে কত, প্রেসার হচ্ছে 96.056 এত প্যাসকেল। তো এটাকে আমরা অ্যাটমসফিয়ারে নিলাম। অ্যাটমসফিয়ারে কেমনে নিব, 1 অ্যাটমসফিয়ার সমান কত, 1 অ্যাটমসফিয়ার সমান হচ্ছে যে কি বলে 1.01325 ইন্টু 10⁵ কিলো প্যাসকেল। শুধু প্যাসকেল আমি বলি, আমি এটা যদি এভাবে লিখি, 1.001,325 প্যাসকেল ইজ ইকুয়াল কত, 1 অ্যাটমসফিয়ার। ঠিক আছে, 1 অ্যাটমসফিয়ার। সুতরাং 1 প্যাসকেল সমান কত, প্যাসকেল সমান 1 ডিভাইড বাই এত না, 1.01325 ইন্টু 10⁵। সুতরাং সুতরাং এই যে এত প্যাসকেল সমান কত হবে, এটা উপরে গুণ হবে 1 এর সাথে, আর এখানে 1.01325 ইন্টু 10⁵ প্যাসকেল দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, আমরা অ্যাটমসফিয়ারে নিয়ে যাচ্ছি বেশিরভাগ, প্রেসারের ম্যাথ গুলা আর হচ্ছে আয়তনের ম্যাথ গুলা, আয়তন হচ্ছে লিটারে নিলে ভালো, আর প্রেসার হচ্ছে অ্যাটমসফিয়ারে নিলে ভালো। ঠিক আছে, তাহলে রো ইজ ইকুয়াল কত, রো ইজ ইকুয়াল হচ্ছে যে দিয়ে দিছে 1.75 ইন্টু 10⁻³ কিলোজুল পার মিটার কিউব। এখন আমরা কি জানি, রো ইজ ইকুয়াল PM/RT। এখান থেকে বড়হাতের এমটা বের করে ফেললে আমরা আণবিক ভর পেয়ে যাচ্ছি না, কারণ বড়হাতের এম দ্বারা কি বুঝায়, আণবিক ভর। PM/RT এর মধ্যে এম দ্বারা বোঝাচ্ছে আণবিক ভর। আমি কি বলছিলাম, প্রশ্নের মধ্যে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি আণবিক ভর দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে আণবিক ভর ইজ ইকুয়াল স্থূল সংকেতের ভর ইনটু n। এই যে আণবিক ভর পাই গেছি, স্থূল সংকেতের ভরটা বের করে ফেললাম, কারণ স্থূল সংকেতের হচ্ছে CH2, কার্বনের ভর হচ্ছে 12, হাইড্রোজেন 2টা হচ্ছে 2, তাহলে 14। হ্যাঁ, তাহলে 14 দিয়ে আণবিক ভরকে ভাগ করবো, তাহলে n সমান আসতেছে কত, 3.4966। এখন আমি কি বলছিলাম, অবশ্যই পূর্ণ সংখ্যা আসতে হবে, তাই না, 3.4966। এটাকে দশমিকের পরে যদি 5 থাকতো তাহলে এটাকে আমরা 4 ধরতে পারতাম, কিন্তু দশমিক পর তো এখানে 4 আছে, তাই না। 5 যদিও এই 9টা আবার এটা 4টাকে 5 বানাই ফেলতেছে, 3.5 বানাই ফেলতেছে। তো আলটিমেটলি তুই 3 এখানে যদি তুই 3 ও ধরস তাহলেও তোকে টিচার কাটতে পারবে না, আর এই মানটাকে যদি তুই 4 ও ধরস তাও টিচার কাটতে পারবে না। তবে এখানে যেহেতু এদিকে যেহেতু 5 আসে নাই, শুরুতেই আসে নাই, এদিক থেকে বানাবার দরকার কি, এদিকে 9 থাকার কারণে এইটাকে 5 বানাবার দরকার কি। ঠিক আছে, এটা 4 ই থাকুক, তাহলে এটা হচ্ছে কত, মানে এটাকে 3 ধরে তারপর হচ্ছে যে n এর মান পেয়ে গেছি। তাহলে এখন CS2 হচ্ছে কি, ইয়ার ভর, ভর বলতে স্থূল সংকেত। তো স্থূল সংকেতের সাথে এখন n গুণ করে দিলে আমরা কি পেয়ে যাচ্ছি, আণবিক সংকেত। ঠিক আছে, তাহলে এই গেল ম্যাথ। তাহলে এখন দেখ, এই যে আবারও কয়েক 3টা মূল্য দিয়ে দিছে, পার্সেন্টেজ দেওয়া আছে, বলছে আণবিক ভর তো ওরাই দিয়ে দিছে, ইনডাইরেক্টলি দেয় নাই, যে ইনডাইরেক্টলি দেয় না যে তোকে ডাইরেক্টলি বের করে ফেলতে হবে, ওরাই ডাইরেক্টলি দিয়ে দিছে যে 162। ঠিক আছে, তাহলে আর কিছু কোনো প্যাচ নাই, তাহলে আমরা ওভাবে যেরকম রো কলাম এঁকে জিনিসগুলো বের করছি, ওভাবে বের করে স্থূল সংকেত বের করে স্থূল সংকেত থেকে আমরা আণবিক সংকেত বের করে ফেলবো। ঠিক আছে, তারপর এটাও হোমওয়ার্ক, এই যে সেম ম্যাথ গুলা, ঠিক আছে, এগুলো হোমওয়ার্ক, নিজেরা প্র্যাকটিস না করলে পারবি না। তবে এটাও হোমওয়ার্ক, একটি যোগের সরল সংকেত এত, এগুলো হোমওয়ার্ক। ঠিক আছে, তারপর হচ্ছে কত, একটি যৌগের বিভিন্ন উপাদানগুলি এত এত, এই পারবি তো, আণবিক ভর তো দিয়ে দিছে, আণবিক ভর দিয়ে দিলে পারবি না কেন। ঠিক আছে, আচ্ছা
এখানে আচ্ছা হ্যাঁ, এটা একটু বুঝাই দিই। এখানে বলছে একটি যৌগের সরল সংকেত নির্ণয় করো এবং নাম উল্লেখ করো যার মধ্যে কার্বন এত পার্সেন্ট আছে। আচ্ছা এখানে আণবিক ভর তো বের করার কোনো নিয়ম নাই। এখানে সরল সংকেত বলতে কি বোঝাচ্ছে? সরল সংকেত। সরল সংকেত বলতে শুধু স্থূল সংকেত বোঝাচ্ছে। তার মানে ওই যে রো কলাম একে যেমনি স্থূল সংকেত বের করো সেভাবে স্থূল সংকেতে বের করে ফেললে এটুকুই ম্যাথ শেষ। ঠিক আছে? আর আগানো লাগবে না। আণবিক ভর টর ইয়া করা লাগবে না। ঠিক আছে? স্থূল সংকেত বের করে ফেললে ম্যাথ শেষ। সরল সংকেত মানে হচ্ছে স্থূল সংকেত। ঠিক আছে? আচ্ছা। তাহলে এই গেল লেকচার ৩। লেকচার ৩ এগুলাই ছিল। এখন লেকচার ৪। লেকচার ৪ তো করছোস মনে হয়। ঠিক আছে? এইটা আমি আপলোড দিয়ে দিচ্ছি।